ধান সংগ্রহ শুরু হলেও হবিগঞ্জে মাঠে পড়ে আছে ৬৭% ধান। নানা শর্তের বেড়াজালে বিক্রি করতে পারছেন না কৃষক, শিথিল করার আহ্বান। জ্বালানি তেলের ৬০ দিনের মজুত সক্ষমতা তৈরির সিদ্ধান্ত ৬ বছরেও বাস্তবায়ন হয়নি। বিতরণ কোম্পানিগুলোর অদূরদর্শিতায় অরাজকতার সৃষ্টি। ইউরোপ যাওয়ার স্বপ্নে দালালের খপ্পরে পড়ে সর্বস্ব হারাচ্ছে মেহেরপুরের যুবকরা। নির্যাতনের ভিডিও পাঠিয়ে মুক্তিপণ আদায়, লিবিয়ায় বসে চলে সিন্ডিকেট। এবং হাজার কোটি টাকায় গড়ায় নদ খননে মিলছে না সুফল। ১ বছর খনন বন্ধ থাকায় উৎসমুখে পলি জমেছে ২ থেকে ৩ মিটার। হবিগঞ্জে শুরু হয়েছে সরকারি ধান সংগ্রহ কার্যক্রম, কিন্তু টানা ভারী বৃষ্টি আর নানা শর্তের বেড়াজালে সেই সুযোগ কাজে লাগাতে পারছেন না অধিকাংশ কৃষক। একদিকে পানিতে তলিয়ে যাচ্ছে পাকা ধান, অন্যদিকে ভেজা ধান বিক্রি করতে না পেরে চরম সংকটে তারা। জেলার ৬৭% ধান এখনও মাঠে পড়ে আছে, যা নিয়ে নতুন করে বাড়ছে দুশ্চিন্তা। হবিগঞ্জ সহ দেশের ৬টি জেলায় শুরু হয়েছে সরকারি ধান সংগ্রহ কার্যক্রম। চলতি মৌসুমে হবিগঞ্জ থেকে ৮,০৯০ মেট্রিক টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে খাদ্য বিভাগ। প্রতি কেজি ধান ৩৬ টাকা দরে কেনা হচ্ছে, যা কৃষকদের জন্য কিছুটা স্বস্তির বার্তা হওয়ার কথা ছিল, কিন্তু বাস্তবতা ভিন্ন। ধানের আর্দ্রতা সর্বোচ্চ ১৪%। এই শর্ত কৃষকদের জন্য বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। টানা ভারী বৃষ্টিপাতের কারণে সরকার নির্ধারিত আর্দ্রতা রক্ষা করা কৃষকদের জন্য কঠিন হয়ে পড়েছে। ইতোমধ্যে প্রায় ১১,৫৩৭ হেক্টর জমির ধান পানিতে তলিয়ে গেছে। শ্রমিক সংকটের কারণে কৃষক সময় মতো ধান কাটতে পারছেন না। এটার তলে অনেক টাকা খরচ গেছে, কিন্তু ধান তো তুলতে পারছি না, এক গুটাও সব ধান পানি তুলে ধান তোলার ক্ষমতা নাই, বন্ধ খামলা মিলে না, ঠান্ডা লাগে খামলা লামে না। আর পাত্র নিচে অর্ধেক আর রয়েছে অর্ধেক। ওই জায়গা থেকে এক হাত নিচে পানির তলে টাকার পকেট হয়। গুদামও তো ধান নেয় না, আরো তো ধান নেয় না তো আপনার ভিজা গেরাইছে। পানির নিচের দাম ৫০০ টাকা, কিন্তু শ্রমিকের বেতন ১,০০০ টাকা। শ্রমিক পাওয়া যাইতেছে না, শ্রমিকের খুব সংকট। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী ৬৭% জমির ধান এখনো মাঠে রয়েছে, যা বৃষ্টির কারণে মারাত্মক ঝুঁকিতে। নির্ধারিত নীতিমালা অনুযায়ী একজন কৃষক সর্বোচ্চ ৩০০ কেজি ধান বিক্রি করতে পারবেন। আবেদন করতে হবে কৃষক অ্যাপসের মাধ্যমে। জেলা খাদ্য নিয়ন্ত্রক জানান, ভেজা ধান দীর্ঘদিন গুদামে সংরক্ষণ সম্ভব নয়, তাই নীতিমালার বাইরে গিয়ে ভেজা ধান কেনা যাচ্ছে না। বিনির্দেশ বহির্ভূত ধান নিলে তো আমাদের অসুবিধা, যেহেতু এটা দীর্ঘদিন আমাদের স্টক রাখতে হবে। ভিজা ধান দীর্ঘদিন স্টক রাখা যায় না। ক্ষতিগ্রস্ত কৃষকের কথা বিবেচনায় নিয়ে মিল মালিকদের ভেজা ধান কিনতে উৎসাহিত করছে খাদ্য বিভাগ। পাশাপাশি কোনো কৃষক ভেজা ধান নিয়ে গেলে গুদামের ভেতরেই তা শুকানোর নির্দেশ দেওয়া হয়েছে। অলরেডি আমরা নির্দেশনা দিয়ে রাখছি প্রত্যেক গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তাকে, যাতে কৃষকরা এসে ধান শুকাতে পারে। মিলারদেরকেও বলা আছে, যদি কৃষক ভিজে ধান নিয়ে আসে যাতে ফেরত না দেয়। বর্তমান পরিস্থিতি বিবেচনায় ধান সংগ্রহের শর্ত শিথিল করে ধান কেনা এবং ক্ষতিগ্রস্তদের জন্য বিশেষ সহায়তা নিশ্চিত করা জরুরি, বলছেন কৃষক। ডিবিসি নিউজ ডেস্ক। সুনামগঞ্জে গত ৩ দিন ধরে রোদ দেখা দেয়ায় মাঠ ও খলায় ধান শুকানো এবং সংগ্রহের কাজে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। এ নিয়ে বিস্তারিত জানাতে শনির হাওর থেকে সরাসরি যুক্ত হয়েছেন সহকর্মী সাইদুর রহমান আসাদ। আসাদ, অবশেষে স্বস্তির খবর যে কিছুটা হলেও কৃষকরা কয়েকদিনের রোদে হয়তো ধান শুকাতে পারছেন, তো এখন পর্যন্ত কত শতাংশ ধান কাটা বাকি রয়েছে? এছাড়াও সরকারি ধান সংগ্রহ কার্যক্রম কতটা কাজে লাগাতে পারছে কৃষক, জানাবেন বিস্তারিত। সুনামগঞ্জে এখন পর্যন্ত কৃষি বিভাগের তথ্য মতে হাওর এবং নন হাওর এলাকায় প্রায় ৬৯% ধান কাটা হয়েছে। তো আমি যেখানে আছি এখন বৃহৎ হাওর সুনামগঞ্জের শনির হাওরে, এই হাওরে বলা যায় যে দেখেছি যে বেশিরভাগ ধান কৃষক কেটেছেন। তো আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি এটি একটি হাওরের গোপাট। এই গোপাটটি আসলে পাকা হলেও এই গোপাট এইরকম অনেক গোপাট রয়েছে হাওরে। এই গোপাটগুলো আসলে এরকম পাকা না থাকার কারণে কৃষকের ধান পরিবহন করতে অনেকটা অসুবিধা হয়। আমার সাথে একজন কৃষক আছে, আপনার কাছে যদি জানতে চাই এই হাওরে কত ভাগ ধান কাটা হয়েছে এবং আপনার যে ধান সেটা কাটা হয়েছে কিনা একটু জানাবেন। আমার ধান রয়েছে, আমার প্রায় 20 কার জমিন রয়েছে। মানে শ্রমিক না পাওয়াতে ধান হারভেস্টার মেশিনও চলে না, মানে যদি পাওয়া যায় 3,000 টাকা কেয়ার লাগে কাটতে, এই অবস্থায় আছে।
এটা তো 17 থেকে 2000 টাকার ভেতরে হওয়ার কথা। মানে খাড়ানাতে রাখতে তা করবা করার কোনটা না গিয়া আসলে ওই শ্রমিক সংকটের বিষয়টা কৃষকরা বলছেন। এছাড়াও এইখানে যে হারভেস্টার মেশিনগুলো আছে হাওড়ে, সেই হারভেস্টার মেশিনগুলো কৃষকদের কাছ থেকে অতিরিক্ত টাকা আদায় করছে, এরকম অভিযোগ আসলে শুরু থেকে করছে। যদিও গত 2-3 দিন ধরে রোদ উঠেছে এবং রোদ ওঠার কারণে যে খলায় যে ধানগুলো রয়েছে সেই ধানগুলো কৃষকরা শুকাচ্ছেন। এছাড়াও যে হাওড়ে যে ধানগুলো রয়েছে সেই ধানগুলো আসলে যেখানে হারভেস্টার মেশিন নামতে পারছে না সেখানে শ্রমিক দিয়ে আসলে কৃষক কাটছেন। তো এখন সুনামগঞ্জে এবার আসলে 2,23,000 হেক্টর জমিতে বোরো ধান আবাদ করা হয়েছে। ইতিমধ্যে সরকার কিন্তু যারা ক্ষতিগ্রস্ত হয়েছে কৃষক, সেই ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা করছে। ইতিমধ্যে গতকাল সুনামগঞ্জে আসলে এই ক্ষতিগ্রস্ত কৃষকদেরকে আর্থিক এবং যে খাদ্য সহায়তা সেটি কিন্তু সরকার শুরু করেছে। যে ক্ষতিগ্রস্ত কৃষকদের তিনটি ভাগে ভাগ করা হয়েছে। যারা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে 7,500 টাকা সহ 20 কেজি চাল আসলে সরকার দিচ্ছে। এছাড়াও মধ্যম ক্ষতিগ্রস্তদের 5,000 টাকা এবং 20 কেজি চাল, এবং কম ক্ষতিগ্রস্ত কৃষকদেরকে 2,500 টাকা এবং 20 কেজি চাল। তো ইতিমধ্যেই যে তালিকা হচ্ছে এবং যারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন পর্যায়ক্রমে সবাই এই 3 মাস অর্থ সহায়তা পাবেন এবং খাদ্য সহায়তা পাবেন সাথী। ধন্যবাদ আসাদ। কালবৈশাখীর ঝড় আর ভারী বর্ষণে লণ্ডভণ্ড কক্সবাজারের বিস্তীর্ণ লবণের মাঠগুলোতে জমে আছে পানি। এতে ক্ষতির মুখে 5 লাখ মেট্রিক টন লবণের উৎপাদন। চলতি মৌসুমে লবণ উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জনে ঘাটতির আশঙ্কার কথা বলছে বেসিক। উৎপাদন ব্যাহত হওয়ায় মাথায় হাত লবণ চাষিদের। 29 এপ্রিল থেকে 3রা মে পর্যন্ত টানা কয়েকদিনের কালবৈশাখী ঝড় এবং থেমে থেমে বৃষ্টিপাতে লণ্ডভণ্ড হাজার হাজার একর লবণের মাঠ। কক্সবাজার সদরের খুরুশকুল, চৌফলদণ্ডি, ইসলামপুর, কুতুবদিয়া আর মহেশখালীর বিস্তীর্ণ লবণের মাঠে জমে আছে পানি। বিসিকের তথ্য বলছে, সম্প্রতি কালবৈশাখী ঝড় আর টানা বৃষ্টিতে ক্ষতি হয়েছে অন্তত 3 থেকে 5 লাখ মেট্রিক টন লবণের উৎপাদন। বৃষ্টিতে সপ্তাহখানেক ধরে বন্ধ লবণ উৎপাদন, এতে দুশ্চিন্তায় চাষিরা। বৃষ্টি হওয়ার কারণে আর লবণ উৎপাদন করতে পারেনি। তারা লসে লাখ 1.5 লাখ টাকা গুণারি আছে। আর আসলে 4-5 মাঠ গেছিলাম ধোয়া মাইছে আজ বেতন পর্যন্ত নড়বা। তো এখন আর অবস্থা বেশি খারাপ। এখন আর লেখাপড়া পয়েন্টের লেখাপড়া করি বলে এখন টিয়া পয়সা নেই। এখন কি করছো মারা? চলতি মৌসুমে কক্সবাজার জেলায় 67 একর জমিতে লবণের চাষ করা হয়েছে, আর উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 27,15,000 মেট্রিক টন। মৌসুম শুরু হওয়ার আগ পর্যন্ত লবণ মজুদ ছিল 4 লাখ মেট্রিক টন। টানা 2 থেকে 3 সপ্তাহ আবহাওয়া অনুকূলে থাকলে চলতি মৌসুমের উৎপাদনের ঘাটতি কিছুটা হলেও কমবে বলছে লবণ শিল্প উন্নয়ন কার্যালয়। কাগজে কলমে ঘাটতি থাকলেও আদতে কতটা ঘাটতি আছে সেটা সিজন শেষ হলে তখন আমাদের মাঠে এবং মিল মিলিয়ে কতটুকু মজুদ আছে এবং আগামী সিজন শুরু হওয়ার আগ পর্যন্ত আমাদের চাহিদা কতটুকু সেটার ভিত্তিতে আসলে নির্ধারণ করা হবে। লবণের মৌসুম শুরুর পর থেকে লবণ উৎপাদন হয়েছে 17,68,000 মেট্রিক টনের বেশি। এখন পর্যন্ত চলতি মৌসুমে লবণ উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জনে ঘাটতি রয়েছে প্রায় 10,000 মেট্রিক টনের কাছাকাছি। ডিবিসি নিউজ ডেস্ক। জ্বালানি তেলের নিরাপত্তা নিশ্চিতে 60 দিনের মজুত সক্ষমতা তৈরির সিদ্ধান্ত 6 বছরেও বাস্তবায়ন করেনি বিপিসি, পদ্মা, মেঘনা ও যমুনা অয়েল। তেল বিতরণ কোম্পানিগুলোর অদূরদর্শিতার কারণে সারা দেশে সৃষ্টি হয়েছিল অরাজকতা। অভিযোগ রয়েছে, জ্বালানি তেলের ধারণ ক্ষমতা বাড়াতে বিনিয়োগের চেয়ে ব্যাংকে টাকা রেখে সুদ গ্রহণে আগ্রহী তেল বিতরণ কোম্পানিগুলো। মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরুর পর বাংলাদেশের জ্বালানি তেলের মজুত নেমে আসে তলানিতে। এরপর সারা দেশে রেশনিংয়ের সিদ্ধান্ত নেয় সরকার। কিন্তু বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন ও রাষ্ট্রায়ত্ত বিতরণ প্রতিষ্ঠানগুলোর অদক্ষতায় অস্থিরতা সৃষ্টি হয় পুরো জ্বালানি খাতে। তেল বিপণন কোম্পানিগুলোর গাফিলতিই জ্বালানি তেল সংকটের মূল কারণ ছিল, জানান খোদ মন্ত্রী। আমাদের জ্বালানির যে সংকটটা দেখা দিচ্ছে, সংকট আমি বলি না, এটা আর্টিফিশিয়াল সংকট হয়েছে, আর্টিফিশিয়াল লাইন হয়েছিল। এখানে যে বেঙ্গলে যে ফ্যামিন হয়েছিল সেখানে বলেছে যে এটা মোস্টলি হয়েছিল ডেলিভারির জন্য, সাপ্লাইয়ের জন্য হয়েছিল। 2020 সালে করোনা মহামারীর সময় তেলের দাম $30 নিচে নেমে এসেছিল। তখন কম দামে তেল কেনা ও আপৎকালীন সময়ের জন্য 60 দিনের মজুদ সক্ষমতার সিদ্ধান্ত হয়।
বিপিসি, পদ্মা, মেঘনা ও যমুনা অয়েল কোম্পানি গত 6 বছরও সেই সিদ্ধান্ত বাস্তবায়ন করেনি। এদিকে তেল বিতরণ কোম্পানিগুলোর কাছে লভ্যাংশের অর্থ আছে 7 থেকে 10 হাজার কোটি টাকা। ব্যাংকে রেখে গত অর্থ বছরে প্রতিটি কোম্পানির 500 কোটি টাকার বেশি লাভ করেছে, কিন্তু তেল মজুতের সক্ষমতা বাড়ানোর কোনো উদ্যোগ নেয়নি। 12,000 মেট্রিক টনের একটা ডিজেল আমরা আরও বাড়াতে চাচ্ছি, আর অকটেনের ক্যাপাসিটি আরও 5,000 বাড়ানোর বিষয়ে কাজ করে যাচ্ছে। টিম ওয়ার্ক করুক, একটা ভালো অ্যাটমসফিয়ারে কাজ করুক, নিয়মতান্ত্রিকভাবে যেন সব কিছু হয়, অনিয়ম যেন কোনো কিছুর মধ্যে না থাকে। আমি জিরো টলারেন্স নিয়ে কাজ করতেছি। মহেশখালীতে সিঙ্গেল পয়েন্ট মোরিং প্রকল্পের আওতায় 1,28,000 টন তেল মজুতের ট্যাঙ্ক করা হয়েছে। প্রকল্প চালু না হওয়ায় 2 বছর ধরে অলস পড়ে আছে এসপিএম। দেশে প্রতি বছর 70 লাখ টনের বেশি জ্বালানি তেল ব্যবহার হয়। আগামী 5 বছরে এই চাহিদা 1 কোটি টনের বেশি হবে। জ্বালানি বিশেষজ্ঞরা বলছেন দেশে কমপক্ষে 90 দিনের তেলের মজুত থাকা দরকার। মজুত ক্যাপাসিটিটা বাড়াতে হবে। মহেশখালীতে এসপিএম প্রজেক্ট যেটা হয়েছে সেখানে কিন্তু প্রায় 2 লাখ টনের কাছাকাছি স্টোরেজ আছে, সেগুলো কিন্তু এখনও খালি। সরকার উদ্যোগ নিয়ে তাড়াতাড়ি এই ক্যাপাসিটিটাকে ব্যবহার করতে পারে। আপৎকালীন সময়ের জন্য জ্বালানি তেলের মজুতের বিষয়ে বিপিসি সহ তেল বিতরণ কোম্পানিগুলোকে আরও সতর্ক হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। মাসুদুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম। হাম ও উপসর্গ নিয়ে দেশে 24 ঘন্টায় আরও 6 শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে 50 দিনে প্রাণ গেছে 317 জনের। মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে 24 ঘন্টায় 1186 জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। তাদের মধ্যে হাসপাতালে ভর্তি করা হয় 989 জনকে। একই সময়ে হাম শনাক্ত হয়েছে 259 জনের, আর ছাড়পত্র পেয়েছেন 1217 জন। এদিকে হামে সবচেয়ে খারাপ অবস্থা ঢাকা বিভাগে। দেশে মোট আক্রান্ত ও মৃত্যুর অর্ধেকই এখানে। মার্চ মাসের শেষ সপ্তাহে দেশে হামের প্রাদুর্ভাব শুরুর পর ঢাকায় মারা গেছে 163 শিশু। সম্প্রতি চট্টগ্রামে বিভাগেও উদ্বেগ ছড়াচ্ছে ছোঁয়াচে রোগটি। গত 24 ঘন্টায় 197 শিশুকে ভর্তি করা হয়েছে হাসপাতালে। খুলনা বিভাগে দ্রুত বাড়ছে হামে আক্রান্ত শিশুর সংখ্যা। দিনে দিনে আক্রান্ত শিশুদের সংখ্যা বাড়তে থাকায় স্বাস্থ্য খাতে সতর্কতা জোরদার করা হয়েছে। পাশাপাশি জেলায় চলছে হামের মাসব্যাপী টিকা কার্যক্রম। এ নিয়ে সবশেষ খবর জানাতে আমাদের সাথে সরাসরি যুক্ত হয়েছেন সহকর্মী আমিরুল ইসলাম। আমিরুল, খুলনায় হামের পরিস্থিতি নিয়ে ও হাসপাতালে রোগীর সংখ্যা কেমন দেখছেন, তাদের কি পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা, পাশাপাশি জানাবেন টিকা কার্যক্রম নিয়েও। খুলনায় যে হামের প্রাদুর্ভাব দেখা দেওয়ায় যে জনমনে আতঙ্কের সৃষ্টি হয়েছে, সেই কারণে খুলনার যে চিকিৎসা ব্যবস্থা রয়েছে সে চিকিৎসা ব্যবস্থা বিভাগীয় পর্যায়ে যেমন রয়েছে, বিশেষ করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল, জেলা পর্যায়ে জেলা হাসপাতালগুলো রয়েছে, উপজেলা পর্যায়ে চিকিৎসা ব্যবস্থা রাখা হয়েছে। এবং এখানটায় আসে বিশেষ করে হামের উপসর্গ নিয়ে যে সকল শিশুদের নিয়ে এখানে আসার কথা বলবো, যে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল উপপরিচালক রয়েছে, তার সাথে কথা বল সুজাত আহমেদ। আপনার আসলে জানতে চাচ্ছি যে এখানে কি ধরনের রোগী রয়েছে, হামের উপসর্গে কারা আসছে, কি ধরনের সেবা কার্যক্রম পরিচালনা করছেন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে? ধন্যবাদ। আমরা আসলে হামের প্রাদুর্ভাবের প্রাথমিক পর্যায়ে আমরা স্বাস্থ্য শিক্ষাটাকে অনেক বেশি গুরুত্ব দিয়েছি এবং আগত বহিরাগত বহির্বিভাগ, আন্তঃবিভাগ এবং আমাদের যে সমস্ত জায়গায় স্বাস্থ্যশিক্ষা দেওয়ার সুযোগ রয়েছে সেখানে হামের বিষয়টি ব্যাপক আলোচনা হয়েছে এবং সেই সমস্ত শিশু যাদের হামের উপসর্গ রয়েছে তারা হাসপাতালে আসছে এবং আমরা এর জন্য আলাদা একটা ওয়ার্ড তৈরি করেছি। ডক্টরস, নার্স সবাই মিলিয়ে একটা চিকিৎসা ইউনিট আলাদা তৈরি করা হয়েছে। বাই দিস টাইম আমরা এটাকে স্যাম্পল ঢাকায় রেজাল্ট নিয়ে আসছি। আমাদের কিন্তু প্রাদুর্ভাবের পরিমাণ কিন্তু অনেক কম। তারপরে আমরা ভ্যাকসিনেশন গভর্নমেন্টের নির্দেশ অনুযায়ী দিচ্ছি এবং আমরা প্রায় 90% কাভারেজ করে ফেলেছি। আশা করছি আমাদের এখন হামের রুগীর সেভাবে এখন আর দেখা যাচ্ছে না, তবে যেটা হয় রুটিনলি যেভাবে আমাদের আগের কেস ছিল সেভাবেই রয়েছে। আমাদের হাসপাতালে যে সমস্ত ইন্টার্নি চিকিৎসক এবং নার্স বা আমাদের যা রেজিস্ট্রার এবং প্রফেসর রয়েছেন তারা এটার বিষয়ে খুবই সতর্ক এবং অত্যন্ত যত্নের সাথে শিশুদের দেখভাল করা হচ্ছে। চিকিৎসার কোনো ত্রুটি হচ্ছে না এবং আমরা হচ্ছে যে জিনিসটা বেশি লাইক করছি সেটা হচ্ছে মানুষকে স্বাস্থ্য শিক্ষা দেওয়ার জন্য আমরা বেশি ব্যস্ত হয়েছি এবং বাচ্চাদের যত্ন নেওয়ার জন্য, বিশেষ করে 6 মাস পর্যন্ত বাচ্চা যারা আছে
তাদের কেয়ার, তাদেরকে এখন র্যাশ, জ্বর বা সর্দি কাশি হলে সঙ্গে সঙ্গে জন্য নিকটস্থ হসপিটালে নিয়ে আসে এবং তারা সেটাই সেখানে ডক্টর নির্দেশ অনুযায়ী তাদেরকে ডায়াগনোসিস বা আইসোলেশন এবং তাদের যে ভ্যাকসিনেশন এবং রিহ্যাবিলিটেশন যেটা যা করা হোক আমাদের এখানে করা হচ্ছে। সুতরাং আমরা এখন খুলনা, আপনারা জানেন তো, খুলনা এখন হাম নিয়ন্ত্রণে কিন্তু আমরা একটা অত্যন্ত সফলভাবে আমরা এগিয়ে যাচ্ছি। আমাদের টিকা ও ভ্যাকসিনেশন প্রায় অলমোস্ট 90% কভারেজ হয়ে গেছে। কি পরামর্শ দিচ্ছেন? এবং যেমনটি বলছিলেন, বিশেষ করে খুলনা বিভাগে এখন পর্যন্ত বলা যায় 3132 জন হামের উপসর্গ নিয়ে চিকিৎসা নিতে এসেছে। এদের মধ্যে থেকে কিন্তু সুস্থ সংখ্যাটা বেশি বলা যায়, বিশেষ করে আর 2300 জন সুস্থ বাসায় ফিরেছেন এবং চিকিৎসকদের বলছেন যে উপসর্গ দেখা মাত্রই যে চিকিৎসা কেন্দ্রে চিকিৎসা শরণাপন্ন হবে এবং চিকিৎসকের নির্দেশনা মতো শিশির ব্যবস্থা নিলেই হামেরকে জয় করা সম্ভব। এটাই ছিল সর্বশেষ অবস্থা। সাথী, ধন্যবাদ আমিরুল। গেল বছর বরগুনায় ভয়াবহ আকারে ডেঙ্গুর প্রকোপ দেখা দিয়েছিল। মৃত্যুর মিছিলে কেঁপে উঠেছিল জনপদ। সেই ভয়ঙ্কর অভিজ্ঞতার পরও টনক নড়েনি বরগুনা পৌরসভা ও জেলা প্রশাসনের। অভিযোগ, এবছর নেই কার্যকর মশক নিধন ও পরিচ্ছন্নতা কার্যক্রম। স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র ক্ষোভ ও উদ্বেগ বাড়ছে, যদিও পৌর কর্তৃপক্ষ বলছে পরিচ্ছন্নতা কার্যক্রম চলমান। বরগুনা 2 নং গৌরীচন্না ইউনিয়নের মনসাতুলি এলাকার গণমাধ্যম কর্মী আব্দুল আলিম গত বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যুর দুয়ার থেকে ফিরে আসেন তিনি। পরিবারের 5 জন আক্রান্ত হওয়ায় পোহাতে হয়েছে বিপুল অর্থব্যয় আর সীমাহীন ভোগান্তি। এবার আগেভাগেই সচেতন আব্দুল আলিম। মশার কামড় থেকে রেহাই পেতে দিনের বেলাতেও কয়েল জ্বালাচ্ছেন আর সন্তানদের রাখছেন মশারির ভেতরে। এবছর আমি আমার বাচ্চা সহ পরিবারের যারা আছে তাদেরকে সেফ রাখার জন্য দিনের বেলায়ও কিন্তু মশারির মধ্যে রাখছি। এমনকি আমার যে বাচ্চারা যে পড়াশোনা করে সেখানে কিন্তু কয়েল জ্বালিয়ে রাখা হচ্ছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, নিয়মিত মশা নিধন ও শহরের ড্রেনগুলো পরিষ্কার না করায় অসহনীয় মাত্রায় বেড়েছে মশার উপদ্রব। বরগুনা পৌরসভার পরিচ্ছন্ন অভিযান এবং মশা নিধনের এই কার্যক্রম আমাদের চোখে পড়ার মতো না। প্রশাসনিক এলাকাগুলোতে কিছু কার্যক্রম করে, কিন্তু আমরা সাধারণ নাগরিক যারা যেখানে আছে সেগুলো হয় না। এখনই সময় মশা নিধন করার যে সামগ্রী আছে সেগুলো প্রয়োগ করার, কিন্তু পৌর কর্তৃপক্ষ বা প্রশাসন সে উদ্যোগ নিচ্ছে না। সাধারণত জুন থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত দেশে ডেঙ্গুর প্রকোপ বেশি থাকে। এখনই জরুরি ভিত্তিতে প্রস্তুতি না নিলে সামনে বড় দুর্যোগের আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। যে আগাম যে পরিস্থিতিগুলো, পৌরসভার যা প্রস্তুতি থাকা দরকার, প্রশাসনের যে প্রস্তুতি থাকা দরকার, মশা নিধনের যে কার্যক্রমগুলো, সেই জায়গাগুলো কিন্তু আমরা দেখছি না। যাতে আবারও আমরা সেই রকম অবস্থায় না যাই, সেক্ষেত্রে আগেভাগেই এই প্রস্তুতিগুলো নেওয়া উচিত বলে আমি মনে করি। তবে অভিযোগের বিপরীতে পৌর কর্তৃপক্ষ দাবি করছে তাদের পরিচ্ছন্নতা অভিযান ও ওষুধ প্রয়োগ নিয়মিত চলছে। এবছর কিন্তু আমরা ব্যাপক প্রস্তুতি নিয়েছি। পর্যাপ্ত পরিমাণে লার্ভিসাইড এবং আমাদের ফগার মেশিন রয়েছে। আমরা কিন্তু এই মশক নিধনের কার্যক্রম আমরা নিয়মিত পরিচালনা করে আসছি। আর স্বাস্থ্য বিভাগ বলছে জনবল সংকট থাকলেও গত বছরের অভিজ্ঞতা কাজে লাগিয়ে ডেঙ্গু মোকাবেলায় প্রস্তুত তারা। আমাদের গতবারের অভিজ্ঞতা থেকে আমরা বলতেই পারি যে আমাদের হাসপাতালগুলো যথেষ্টই সক্ষম যে ডেঙ্গি রোগীর চিকিৎসার ক্ষেত্রে, বিশেষ করে ল্যাব পরীক্ষা নিরীক্ষা, এটাতে আমরা কিন্তু অনেকখানি সক্ষমতা অর্জন করেছি। বরগুনায় চলতি বছর এরই মধ্যে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা শতাধিক। ডিবিসি নিউজ ডেস্ক। একদিকে ইউরোপ যাওয়ার স্বপ্ন, অন্যদিকে ভূমধ্যসাগরে সলিল সমাধি কিংবা লিবিয়ার মাফিয়াদের বন্দিশালা। মেহেরপুর থেকে অবৈধ পথে ভাগ্যান্বেষণে যাওয়া যুবকদের নির্যাতনের ভিডিও পাঠিয়ে আদায় করা হচ্ছে মুক্তিপণ। লিবিয়ায় বসেই নিয়ন্ত্রণ হচ্ছে পুরো পাচার সিন্ডিকেট। একমাত্র সন্তান হুজাইফা বাপ্পির ছবি হাতে বাবা মা, চোখ দিয়ে গড়িয়ে পড়ছে অশ্রু, বোবা কান্নায় ভারী চারপাশ। উন্নত জীবন আর আর্থিক সচ্ছলতার আশায় ইউরোপে যাওয়ার স্বপ্ন দেখেছিলেন মেহেরপুর বরিয়ারপুর গ্রামের বাপ্পি। এজন্য দালালের সাথে রফা হয় 12 লাখ টাকায়। প্রথমে বাংলাদেশ থেকে নিয়ে যাওয়া হয় লিবিয়ায়, সেখানে বিক্রি করা হয় মাফিয়াদের কাছে। আটক রেখে চলে অমানসিক নির্যাতন। দেশে থাকা পরিবারের কাছে ভিডিও পাঠিয়ে হাতিয়ে নেয় লাখ লাখ টাকা। ছেলের জীবনটা নষ্ট করলো,
ছেলে বেঁচে আছে কিনা তাও জানিনি। আল্লাহ পাক যেন আমার সন্তানকে আমার বুকে ফিরিয়ে দেয়। সরকারের কাছে এটাই আমার দাবি, আমার ছেলে কোথায় আছে হয় আমার ছেলে এনে দেবে, আর তা নাহলে তাদের উপযুক্তমূলক শাস্তি। একসময় লিবিয়া থেকে ইউরোপের উদ্দেশ্যে ১৯ জনের সাথে তুলে দেয়া হয় নৌকায়। সাগর পাড়ি দিতে গিয়ে সেটি ডুবে যায়। ১৯ জনের মধ্যে 2 জন তীরে ফিরলেও নিখোঁজ হয় বাপ্পি। হুজাইফাল বাপ্পিকে সে এসে দূরে রাখে। 4 দিন পর আমাকে ফোন দিয়ে বলছে, রাশিদুল আমাকে 7টা গাড়ি চেঞ্জ করে অনেক দূরে নিয়ে চলে এসছে। আমাকে খালি একই কথা বলে যে ইটালি যাও ইটালি যাও, তো সেই ইটালি তো আমার হইলই না, আরো নির্যাতন নেমে এলো। এরা যে মানুষকে প্রলোভন দিয়ে টাকাটা নিয়ে তারা চলে যাচ্ছে, বিদেশ হয়েছে না, এদের শাস্তি হওয়া উচিত। সুন্দর জীবনের আশায় যারা বাইরে যাচ্ছে, ঘুরে আসছে, তাদের সংসারটা ধ্বংস হয়ে যাচ্ছে, আমরা তাদের সুষ্ঠু বিচার চাই। দালালের খপ্পরে পড়ে সব হারানোর গল্প মেহেরপুরের অনেক যুবকের। স্থানীয় দালালরা বলছেন, লিবিয়ায় গড়ে উঠেছে পাচার সিন্ডিকেটের মূল ঘাঁটি, যার নাম বাংলাপাড়া। সেখানে বসেই নিয়ন্ত্রণ করা হচ্ছে মাফিয়াদের কর্মযজ্ঞ। আমার সাথে মনে করেন লিবিয়া পর্যন্ত 4.5 লাখ আপনার চুক্তি, আমি লিবিয়া পর্যন্ত জানি। এবারে আপনি 1 টাকায় পাইবেন না 2 টাকায় পাইবেন, ওটা আপনি পাইবেন। খবর দিতে পারবো না ভাই, এই পথে এইভাবেই নিয়ে আসে দালালরা, এইভাবেই পাচার করে। ভুক্তভোগীদের কেউ কেউ আইনের আশ্রয় নিলেও অনেকেই জানেন না পুরো প্রক্রিয়া। ফলে ধরাছোঁয়ার বাইরে থেকে যাচ্ছে দালাল সিন্ডিকেট। মানব পাচার মামলায় অভিযান চলছে বলছে পুলিশ। আমরা তদন্তের মাধ্যমে যেগুলো অ্যাকাউন্ট পাই সেগুলো আমরা সংশ্লিষ্ট আদালত যদি প্রমাণিত হয় তাহলে সেই সাক্ষ্য প্রমাণগুলো তার বিপক্ষে যায় এবং এইসব ক্ষেত্রে সাক্ষ্য প্রমাণ তার অপরাধের শাস্তি নিশ্চিতে সহায়ক ভূমিকা পালন করে। এদের অ্যাকাউন্টেই লক্ষ লক্ষ কোটি টাকা জমা হচ্ছে, পরে সেই টাকাটা যে ভাগ হয়ে যাচ্ছে। তো এই ব্যাপারে আমরা নেক্সট টাইমে আমরা চেষ্টা করব এই সমস্ত মহিলাদেরকে আইনের আওতাতে নিয়ে আসার। অবৈধ পথে মানব পাচার বন্ধে সরকার ও প্রশাসনের কঠোর পদক্ষেপ চায় ভুক্তভোগী পরিবার ও সাধারণ মানুষ। ডিবিসি নিউজ ডেস্ক। উপকূলীয় নদীগুলোতে ইলিশের দেখা পাচ্ছেন না জেলেরা। পায়রা ও বিষখালী সহ উপকূলীয় নদীগুলোতে দিনরাত জাল ফেলেও কাঙ্ক্ষিত ইলিশের দেখা মিলছে না। এর প্রভাব পড়েছে বাজারগুলোতে। ইলিশের দাম হয়েছে আকাশচুম্বী। এ নিয়ে বিস্তারিত জানাতে বরগুনা থেকে সরাসরি যুক্ত হয়েছেন সহকর্মী মালেক মিঠু। মিঠু, আপনাদের তথ্য অনুযায়ী যে জেলেদের জালে কাঙ্ক্ষিত ইলিশ ধরা পড়ছে না, কেন ধরা পড়ছে না এ নিয়ে কি বলছে মৎস্য বিভাগ, আর যে পরিমাণ বাজারে ইলিশ উঠেছে সেই দাম নিয়ে কি বলছেন ক্রেতা বিক্রেতারা, জানাবেন বিস্তারিত। সাথী, আপনাকে ধন্যবাদ। আসলে এই 58 দিনের সামুদ্রিক মাছ বৃদ্ধি এবং প্রজননের জন্য যে অবরোধ দেওয়া হয়েছে, অবরোধের পর শুধুমাত্র আসলে বরগুনার নদ নদী, বিষখালী, পায়রা সহ অন্যান্য নদীগুলোতে আসলে জেলেরা মৎস্য শিকার করছেন। এই সময়তে আসলে ইলিশের ভরা মৌসুম থাকে। এবছর আসলে কোনো রকমের ইলিশ তারা আসলে জালে উঠছে না এবং তারা মাছ আহরণ করতেছে। সামুদ্রিক অন্যান্য কিছু নদীর মাছ উঠলেও কিন্তু যে ইলিশের কাঙ্ক্ষিত দেখা পাচ্ছে না এবং সেটা বলছেন এখানকার যারা মৎস্য বিভাগ বলছেন যে এখানকার যে নদীগুলোতে পলি এবং নাব্যতা সংকট এবং জলবায়ুর পরিবর্তনের ফলেই কিন্তু ইলিশের সংখ্যা কমে যাচ্ছে এবং সর্বোপরি আসলে এখানকার যে জেলেরা এর মধ্যেই আসলে ঋণগ্রস্ত হয়ে গেছে। 58 দিনের অবরোধ চলছেন, অবরোধের আগে আসলে তেল সংকট ওখানে মাছ শিকারে যেতে পারেনি। সর্বোপরি আসলে জেলে পল্লীগুলিতে এখন দুর্বিষয় সময় কাটাচ্ছে এবং ইলিশের যে দাম, আমি আসলে এই বাজারের যে সাধারণ সম্পাদক রয়েছেন লিটন মিয়া, তার কাছে জানতে চাচ্ছি ইলিশের আসলে সরবরাহ কেমন, কেন ইলিশ হচ্ছে এবং দাম কেমন? আসলে ইলিশ মাছ আমাদের এখন বরগুনার সরবরাহ খুবই কম। জেলেরা মাছ ধরতে যায় কিন্তু মাছ পায় না, যার কারণে আমাদের দামটা অনেকটা বেশি। 1 কেজি প্লাস যেটা ওটা 3000 থেকে 3500 টাকা কেজি পড়ে, 800-900 দ্বারা 2200-2300 টাকা কেজি পড়ে। আবার আপনার যেটা 400 গ্রামের মাছ ওটা 1400-1500 এভাবে ডাকে যেটা ওটা এভাবে পড়ে। আর স্বাভাবিক পর্যায়ে যারা মাছ আছে 400 গ্রামের মাছ এই এখন পাইকারি মানে যারা এরা কিনে আছে পাইকারি আড়ত থেকে 15 টাকা করে, তাদের তো সাধারণত 1600-1700 টাকা বিক্রি করা লাগে। তো তুলনামূলকভাবে এবার মাছের সংখ্যা এখন আমরা দেখতেছি না, হয়তো ভবিষ্যতে আশা রাখি যে মাছ পড়বে। আমরা আর নাহলে তো আমরা যারা ব্যবসায়ী জেলেরা আছে সবাই দুর্বিষহ করে দিন কাটাতে হবে। না, আরো আসলে যারা বলছেন, যারা এখানকার জেলেরা বলছেন যে এবছর যে মৌসুমের যে পরিমাণ ইলিশ আসলে তাদের জালে পড়ার কথা, সেই ধরনের ইলিশ আসলে পড়ছেন এবং কিছু আসলে অন্যান্য মাছ যে পোমা এবং রামসোস সহ যে আয়ের পাঙ্গাস কিছু মাছ উঠলো, কিন্তু যে ইলিশের আসলে কাঙ্ক্ষিত সেই মাছ তারা পাচ্ছেন এবং সর্বোপরি যে পল্লীগুলোতে যে আশা নিয়ে যে এই ইলিশের মৌসুমে মাছ শিকারে গিয়েছিলেন তারা আসলে হতাশ হয়ে বাড়ি ফিরতে হচ্ছে। এই ছিল আসলে বরগুনা থেকে সর্বশেষ সাথী।
সুন্দরবনে মিঠা পানির একমাত্র উৎস কুষ্টিয়ার গড়াই নদ খননে হাজার কোটি টাকা খরচ করেও সুফল মিলছে না। 1 বছর খনন বন্ধ থাকায় উৎসমুখে 2 থেকে 3 মিটার পলি পড়ে বন্ধ হয়ে গেছে পানি প্রবাহ। গড়াইয়ের কোথাও হাঁটু আবার কোথাও কোমর পানি, ফলে নদীর উপর নির্ভরশীলরা পড়েছেন ভোগান্তিতে। গড়াই সারা বছর সচল রাখতে খননের পাশাপাশি বিকল্প পানির উৎস তৈরির উপর জোর দেওয়ার আহ্বান বিশেষজ্ঞদের। পদ্মা নদীর অন্যতম প্রধান শাখা কুষ্টিয়ার গড়াই নদ। দক্ষিণের সুন্দরবন সহ জেলাগুলোর মিঠা পানির একমাত্র উৎস এ নদীটি। সারা বছর পানি প্রবাহ স্বাভাবিক রাখতে 3 দফায় হাজার কোটি টাকা খরচ করেও চলতি বছরে উৎসমুখে পলি পড়ে পানি প্রবাহ একেবারে তলানিতে। এ অবস্থায় নদীতে চর জেগেছে। কোথাও কোথাও নদীর বুকে ধান চাষ করা হচ্ছে, আবার কোথাও হাঁটু পানিতে নেমে গোসল সহ প্রয়োজনীয় কাজ করছেন নদী পাড়ের মানুষ। পানি থাকতো তারপর তো ধান জমানে যেত নদীর পানি দিয়ে। নদীর অংশ খুবই ছোট হয়ে গেছে, এখানে তো নৌকাও নেই যে আমরা নৌকার মাধ্যমে আমরা এপার থেকে ওপারে যাব। 1 বছর নদী খনন বন্ধ থাকায় এবছর পানি একেবারে কমে গেছে 4 কিলোমিটার অংশ জুড়ে। গরম আরো বাড়লে নদীর পানি আরো কমে যাওয়ার শঙ্কা তৈরি হয়েছে। এই চৈত্র মাসে নদীতে পানি আর থাকে না, চট পড়ে যায়, আমাদের হেঁটে হেঁটে পার হতে খুব ঝামেলা, খুব সমস্যা। তো নদীর অবস্থা এখন কিন্তু সেরকম একটা ব্যয়বহুল কিংবা ভালো একটা অবস্থা এরকম কিন্তু হয়নি। বছরের পর বছর খনন করেও সুফল না পাওয়ায় ক্ষুব্ধ স্থানীয়রা। গাং খননে ভালো করে কাজ করে, তাহলে এই গাং কাটলে পানি থাকবে। পানির স্রোত, পানির টান যেদিক সেদিক না কাটি, এরা ডেঙ্গার দিক কাটে। সারা বছর নদী সচল রাখতে খননের পাশাপাশি পদ্মায় পানি ধরে রাখার জন্য ব্যারেজ নির্মাণ জরুরি বলে মত বিশেষজ্ঞের। এটার জন্য একটা দীর্ঘমেয়াদী পলিসি প্ল্যান দরকার এবং সবাই মিলে আসলে জিনিসটা একটা কার্যকরী সাস্টেইনেবল সমাধানের দিকে আগানো উচিত। নদী খনন করে আসলে কার্যকরী সমাধান সম্ভব নয়। অবশ্য অব্যবস্থাপনার অভিযোগ সঠিক নয় বলে জানান প্রকল্প পরিচালক। প্রকল্প বাস্তবায়নের সময় কম বেশি অল্প স্বল্প কিছু সমস্যা থাকতে পারে, কিন্তু যে পরিকল্পিত নয় বিষয়টা আসলে ঠিক না। বিভিন্ন পর্যায়ে বিভিন্ন রকমের স্টাডি করে তারপরে প্রকল্প গ্রহণ করা হয়, তার মানে প্রকল্পটা গ্রহণটাই একটা পরিকল্পিত প্রকল্প। আগের 3টি প্রকল্পের মাধ্যমে হাজার কোটি টাকা ব্যয়ে নদীর 21 কিলোমিটার পর্যন্ত খনন করা হয়েছিল। ওই সময় নদীর পানি প্রবাহ বাড়লেও চলতি বছর নদীর স্বাভাবিক পানি প্রবাহ প্রায় বন্ধ হওয়ার পথে। ডিবিসি নিউজ ডেস্ক। রক্ষণাবেক্ষণের অভাবে চট্টগ্রাম নগরীর ফুটওভার ব্রিজগুলো এখন পরিত্যক্ত। এর মধ্যে প্রায় 4 কোটি টাকার অত্যাধুনিক একটি ব্রিজ উদ্বোধনের 2 মাস পর থেকে বন্ধ। চুরি হয়ে গেছে যন্ত্রাংশ। মাদকসেবীদের আড্ডা আর ছিনতাইয়ের ভয়ে এগুলো ব্যবহার করছেন না নগরবাসী। ঝুঁকি নিয়েই চলছে রাস্তা পারাবার। ফুটওভার ব্রিজগুলো শতভাগ ব্যবহার উপযোগী করতে প্রকল্প হাতে নেওয়ার কথা জানান মেয়র। বন্দরনগরীর খুলশী থানার ওয়ারলেস মোড় এলাকা। সড়কের দুপাশে বিশ্ববিদ্যালয়, হাসপাতাল সহ গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান থাকায় এখানে পথচারীর চাপ বেশি। রাস্তা পারাপার নিরাপদ ও স্বস্তিদায়ক করতে ডায়াবেটিক হাসপাতালের সামনে 2020 সালে নির্মাণ করা হয় অত্যাধুনিক ফুটওভার ব্রিজ। যুক্ত করা হয় চলন্ত সিঁড়ি। প্রায় 4 কোটি টাকার এই প্রকল্পে অর্থায়ন করে সিটি কর্পোরেশন। অভিযোগ আছে উদ্বোধনের 2 মাসের মধ্যেই সিঁড়ির 2 প্রান্তে তালা লাগিয়ে বন্ধ করে দেওয়া হয় ব্রিজটির কার্যক্রম। এখানে আমাদের ইউনিভার্সিটিতে আমরা পড়াশোনা করি, আমরা যখন থেকে আসছি তখন থেকে দেখতে পাচ্ছি ফুটওভার ব্রিজটা বন্ধ হয়ে আছে। যে জায়গাটাতে জিনিসটা প্রয়োজন নয় সেখানে আমরা এখানে ফুটওভার ব্রিজগুলো লাগাইছে। এগুলোকে সরকারের দরকার, এগুলোকে যেখানে প্রয়োজন, যেখানে ন্যায্য জিনিসটা সেখানে নিজে লাগানো। দীর্ঘদিন বন্ধ থাকায় অকেজো হয়ে পড়েছে ব্রিজটি। চুরি হয়েছে গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ। রাত হলেই বসে মাদকসেবীদের আড্ডা। আপাতত বন্ধ, এখান থেকে জিনিসপাতিও চুরি হয়ে যাচ্ছে। এটা আর কি করার আছে এখন? মাদক ব্যবসায়ীর উপরে মাদক সেবন করে উল্টাপাল্টা কার্যক্রম করে। নিউ মার্কেট সহ নগরীর বেশ কয়েকটি ফুটওভার ব্রিজও ব্যবহারের অযোগ্য। ফুটওভার ব্রিজগুলো শতভাগ ব্যবহার উপযোগী করতে প্রকল্প হাতে নেয়ার কথা জানান মেয়র। মানুষ এখনো সচেতন হতে পারে। মিডল লেন করার একমাত্র উদ্দেশ্য হচ্ছে যাতে করে তারা রাস্তা পার হতে না পারে, ফুটওভার ব্রিজ দিয়ে তারা যায়। ফুটওভার ব্রিজগুলো আমরা অ্যাকর্ডিং টু ডিমান্ড তৈরি করে থাকি। এখনো 38টি ফুটওভার ব্রিজের কাজ চলমান আছে। নগরীর যোগাযোগ ব্যবস্থাকে নিরাপদ ও শৃঙ্খলায় আনতে নতুন করে আরও 38টি ফুটওভার ব্রিজ নির্মাণ করছে সিটি কর্পোরেশন। ডিবিসি নিউজ ডেস্ক।
নারায়ণগঞ্জের মাসদাইরে র্যাবের উপর হামলা চালিয়েছে মাদক ব্যবসায়ীরা। এ সময় র্যাবের 3 সদস্যকে কুপিয়ে আহত করা হয়। এদিকে এই ঘটনায় মঙ্গলবার মধ্যরাতের কিছু আগে ওই এলাকায় চিরুনি অভিযান শুরু করে র্যাব ও পুলিশ। বিপুল মাদকের পাশাপাশি উদ্ধার করা হয় দেশি অস্ত্র ও 10 লাখ টাকা। আটক করা হয় 10 জনকে। এদিকে জেলার রূপগঞ্জে পুলিশের উপর হামলা করে আটক যুবদল নেতাকে ছিনিয়ে নেয়ার অভিযোগ উঠেছে। এছাড়া রাজশাহীতে পুলিশের সামনে টেন্ডার বাক্স ছিনতাইয়ের অভিযোগ উঠেছে যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের বিরুদ্ধে। নারায়ণগঞ্জের মাসদাইর এলাকায় নিয়মিত দায়িত্বের অংশ হিসেবে র্যাবের একটি গোয়েন্দা দল মাদক স্পট ও ব্যবসায়ীদের সম্পর্কে তথ্য সংগ্রহ করছিল। এ সময় চিহ্নিত মাদক ব্যবসায়ীরা সংঘবদ্ধ হয়ে অতর্কিতভাবে হামলা চালায়। এতে জখম হন 3 র্যাব সদস্য। তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। লাইভ যেটা চোখে দেখা সেটা তো দেখি নাই, না দেখলে বলবো কিভাবে? মানুষ কিছু দেখার ডরেও ভয়ে বলতো না। পরবর্তীতে আইনের লোকটাই হাগো সবসময় পাহারা দিত না। এই ঘটনার পর হামলায় জড়িতদের আইনের আওতায় আনতে অভিযান শুরু করেছে র্যাব। মাদকমুক্ত সমাজ গড়ার লড়াইয়ে কঠোর অবস্থান বজায় থাকবে বলে জানায় র্যাব। এদিকে সোমবার দিবাগত রাতে রূপগঞ্জে হত্যা ও মাদক সহ ডজনখানেক মামলার আসামি যুবদল নেতা শামীম মিয়াকে আটকের পর পুলিশের ওপর হামলা চালিয়ে তাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এ সময় শামীমের সহযোগীদের হামলায় বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হয়। খবর পেয়ে বিজিবি সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পুলিশ সদস্যদের উদ্ধার করে গ্রেপ্তার করে 12 জনকে। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে তাকে গ্রেপ্তার করার জন্য যায় এবং একটি পর্যায়ে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। তো পরবর্তীতে ওখানকার স্থানীয় কিছু লোকজন তারা মব সৃষ্টি করে মাদক ব্যবসায়ীকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এদিকে পুলিশের ওপর হামলা ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে উপজেলা যুবদলের স্নেহ যুগ্ম আহ্বায়ক শামীম মিয়াকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় যুবদল। অন্যদিকে রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের নিলামের টেন্ডার বক্স পুলিশের সামনেই ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। মঙ্গলবার সকালে আরডিএ ভবনে এই ঘটনা ঘটে। আরডিএ কর্তৃপক্ষ জানায়, প্রতিষ্ঠানের অপ্রয়োজনীয় মালামাল বিক্রির জন্য 20 এপ্রিল 4টি ভাগে দরপত্র আহ্বান করা হয়। দরপত্র দাখিলের শেষ সময় ছিল দুপুর 1টা, কিন্তু সকাল 9:30টার দিকে একদল নেতাকর্মী আরজিএ ভবনে প্রবেশ করে। এ সময় তারা পুলিশ সদস্যদের সামনেই টেন্ডার বক্সটি ছিনতাই করে নিয়ে যায়। ঘটনার কিছু সময় পর পুলিশ অভিযান চালিয়ে ছিনতাই হওয়া টেন্ডার বক্সটি উদ্ধার করে। তবে বাক্সটি খোলার পরই যাচাই বাছাইয়ের সময় বেশ কিছু দরপত্রে কাটাকাটি চিহ্ন পাওয়া যায়, যা পুরো প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছে। ঘটনাটি গুরুত্বের সাথে দেখা হচ্ছে এবং প্রয়োজনে আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে জানান শাহ মখদুম থানার ওসি কবির হোসেন। আসিফ খান, ডিবিসি নিউজ। ডিবিসি সারা বাংলা এ ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।